মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। সাথে সাথে মেঝে আমার পাশে শুয়ে কেমন লাগছে ট্রেসি? Isn't it kinky? আমার হাত করাটা যদি একবার একটু খুলে দিতে। তাহলে কি হতো? পালিয়ে যেতে সুবিধা হতো? আই এম ডাম ট্রেসি। আচ্ছা, তোমার হৃৎপিণ্ডটা কি চলছে নাকি ওটা থেমে যাওয়ার জোগাড়? আরে আরে কি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, ভয় পেও না। জেফ্রি ডামারকে তুমি এই চিনলে ট্রেসি? আচ্ছা, তোমার বুকে আমার মাথাটা রাখতে দেবে না ট্রেসি? আমি কান রেখে শুনবো তোমার হৃদস্পন্দন। প্লিজ প্লিজ। এই তো ধক 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 ধক। উফ, যদি তোমার এই লাফানো হৃৎপিণ্ডটা চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম না ট্রেসি। কি ট্রেসি, তুমি ঘামছো? জেফ, আমি একটু বাথরুমে যাব। বাথরুম? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তবে তাড়াতাড়ি এসো প্লিজ। ট্রেসি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছিল আর উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ঘুরে দাঁড়াতে না পারলে জীবনটাই শেষ হয়ে যাবে। জেফ্রি ডামারের মুখে সজোরে ঘুষি মারল ট্রেসি। ঘুষির অভিঘাতে ডামারের মাথা ঝনঝন করে উঠল। বিছানায় ছিটকে পড়ল সে। আর এই সুযোগে ছুট দিল ট্রেসি। ডামার নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। ট্রেসিকে আটকাতে ওর পিছু নিল, কিন্তু ট্রেসি রুদ্ধশ্বাসে এক ছুট দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সালের 22শে জুলাইয়ের রাতে ট্রেসি এডওয়ার্ডস ঠিক এভাবেই বেরিয়ে এসেছিল আমেরিকার উইসকনসিনের মিলওয়াকি শহরের এক বহুতল অ্যাপার্টমেন্ট থেকে। তারপরেই সামনে আসে মিলওয়াকির নরখাদক জেফ্রি ডামারের নাম। বেরিয়ে আসে এমন সব অপরাধের ইতিহাস যা এর আগে কেউ দেখেনি বা শোনেনি। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আমাদের আজকের গল্প এমন এক সিরিয়াল কিলিং নিয়ে যা আমেরিকা তথা বিশ্বের অপরাধ ইতিহাসে কুখ্যাতির নিরিখে শীর্ষে জায়গা করে নিয়েছিল। মানসিক ও যৌন বিকৃতি কিভাবে একজন মানুষকে পিশাচে পরিণত করেছিল, আজ সেই গল্পই তুলে ধরব আপনাদের সামনে। মানুষের উপর নিয়ন্ত্রণ কায়েম করার অবসেশন কিভাবে এক আমেরিকান যুবকের মস্তিষ্কে নেক্রোফিলিয়া বা ক্যানিবালিজমের জন্ম দিয়েছিল, আজ সেই অপরাধের খাতা খুলব এই গল্পে। তবে অপরাধকে গৌরবান্বিত করা আমাদের উদ্দেশ্য নয়, বরং নৃশংস অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন এবং সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। এই গল্প এমন এক যুবকের যাকে কেউ নাম দিয়েছিল মিলওয়াকির নরখাদক, কেউ আবার তাকে তকমা দিয়েছিল মিলওয়াকির পিশাচ। এই যুবককে কেউ কেউ আবার নাম দিয়েছিল মিলওয়াকির কসাই। যুবকের নাম জেফ্রি ডামার। 1978 থেকে 1991 সাল, এই 13 বছরে মোট 17 জনকে নৃশংসভাবে খুন করেছিল এই যুবক। ভিকটিমদের মধ্যে ছিল নাবালকও। 1991 সালের 22শে জুলাই ডামারের 18তম শিকার হতে পারত এডওয়ার্ডস ট্রেসি, যদি না সে ডামারের অ্যাপার্টমেন্ট থেকে সেই রাতে বেরিয়ে আসত। তাহলে আজকের গল্পটা সেখান থেকেই শুরু করা যাক।
ডামারের অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর পর রুদ্ধশ্বাসে ছুটতে আরম্ভ করলো ট্রেসি। রাতে টহল দেওয়া এক পুলিশের গাড়িকে থামালো সে। তখনও ট্রেসের হাত দুটো কাঁপছিল, হাত করা ঝুলছে তার একটি হাতের কবজিতে। অর্ধনগ্ন অবস্থায় ট্রেসিকে দেখে গাড়ি থেকে নামলেন অফিসার রবার্ট রাউথ ও রালফ মুলার। কাঁপা কাঁপা গলায় ট্রেসি বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই পিচাসটা আমাকে আটকে রেখেছিল, কোনো মতে পালিয়ে এসেছি। ইজি ইজি, কে আটকে রেখেছিল? আপনার হাতে হাত করাই বা কেন? জেফরি ডামার, ওই আমার হাতে হাত করা পড়ে রেখেছিল। আমাকে প্লিজ বাঁচান, প্লিজ। কিছুক্ষণের মধ্যেই মিলওয়াকির 924 নর্থ 25 স্ট্রিটের অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছল দুই পুলিশ অফিসার, সঙ্গে ট্রেসি এডওয়ার্ডস। লিফট কাজ করছিল না। সিঁড়ি দিয়ে ট্রেসি দুই অফিসারকে নিয়ে উপরে উঠতে শুরু করলো। 213 নম্বর ঘরের কাছে যেতেই নাকে এলো একটা বিশ্রী দুর্গন্ধ। ডামারের দরজার সামনে দাঁড়িয়ে অফিসার রাউথ দরজায় নক করলেন। কয়েক সেকেন্ড পর দরজা খুলল খোদ জেফরি ডামার। বয়স মেরে কেটে 30 বছর। ক্লিন শেভেন যুবককে দেখে আর 5টা আমেরিকান নাগরিক বলেই মনে হবে। পরিপাটি পোশাক পরিহিত যুবককে শান্ত দেখাচ্ছে। দুজন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও তার অভিব্যক্তিতে বিস্ময়ের এতটুকু ছাপ নেই। ইয়েস, এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ? এডওয়ার্ডস পেছন থেকে ফিসফিস করে বলল, এই লোকটাই। ডামার শান্ত গলায় বলল, ও একটু বেশি খেয়ে ফেলেছিল, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে। আপনারা চিন্তা করবেন না। ট্রেসি, প্লিজ কাম অন ইন। Would you mind if I come in? অফকোর্স নট, প্লিজ কাম ইন। অফিসার রাউথ ও মুলার ঘরে ঢুকলেন। পিছু পিছু ঢুকল ট্রেসি। হাত করার চাবিটা? বেডরুমে। দুই অফিসার চারিদিকে চোখ ঘোরালো। ডামারের অ্যাপার্টমেন্টটা অগোছালো, দুর্গন্ধে টেকা দায়। ট্রেসি তখনও দরজার কাছেই দাঁড়িয়ে। অফিসার মুলার বেডরুমের দিকে এগোতেই বিশ্রী গন্ধটা আরো তীব্র হলো। বেডরুমের ড্রয়ার খুলতেই অফিসার কয়েকটা পোলারয়েড ছবি দেখতে পেলেন। ছবিগুলো দেখেই অফিসার মুলারের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। ক্ষত বিক্ষত মানব দেহের ছবি। অফিসার মুলার একবার অফিসার রাউথের দিকে তাকিয়ে ঢোক গিললেন, তারপর ডামারের দিকে তাকালেন। এই ছবিগুলো কি? ও বা, ওগুলো আমার। একটু এগিয়ে ফ্রিজের দরজা খুললেন অফিসার মুলার। রেফ্রিজারেটরের দরজা খুলতেই পিলে চমকে গেল তার। ফ্রিজটার ভেতরে রাখা রয়েছে মানুষের কাটা মুন্ডু। অফিসার মুলার চেঁচিয়ে উঠলেন, রাউথ, গ্র্যাব হিম! ডামার বুঝতে পারল আর উপায় নেই, এবার সে ধরা পড়বেই। পালানোর চেষ্টা করল, কিন্তু তাতে লাভ হলো না। অফিসার রাউত তাকে পাকড়াও করে মেঝে শুইয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই ডামারকে পরিয়ে দেওয়া হলো হাত করা। রাত তখন 11:35। মিলওয়াকি পুলিশের সদর দফতরে নাইট শিফটের কাজে ব্যস্ত সকলেই। হমিসাইড ডিপার্টমেন্টের ডিটেকটিভ প্যাট্রিক কেনেডি কাজে যোগ দেওয়ার আগে ওয়াশরুমে গিয়ে দাঁড়ালেন। রাতের পর রাত জেগে ডিউটি করতে হচ্ছে। কেমন খিটখিটে হয়ে গিয়েছে বছর 38-এর এই দুঁদে পুলিশ অফিসার। আজও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল মদ্যপানটাও বেশি হয়ে যাচ্ছে। স্ত্রীর বারণ না শোনার জন্যই সংসারে অশান্তি। কিন্তু যাদের সঙ্গে তাকে ডিল করতে হয়, সেটা যদি একবার তার স্ত্রী বুঝত। এইসব ভাবতে ভাবতেই প্যাট্রিক বেল্টের নিচে গোজা মদের বোতলটা বের করে চুমুক দিল। বাইরে থেকে দরজায় কে যেন নক করছে। Lieutenant wants to see you right now.
কামিং। লিউটেন্যান্টের কাছ থেকেই প্যাট্রিক জানতে পারল শহরের একটি অ্যাপার্টমেন্টে ফ্রিজের ভেতর থেকে মানুষের কাটা মুন্ডু পাওয়া গিয়েছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না তার। লিউটেন্যান্টের নির্দেশে প্যাট্রিক তার পার্টনার মাইক দুবিসকে সঙ্গে নিয়ে হাজির হল 924 নর্থ 25th স্ট্রিটের অক্সফোর্ড অ্যাপার্টমেন্টসে। অ্যাপার্টমেন্টের বাইরে তখন পুলিশি তৎপরতা। দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করল প্যাট্রিক। 213 নম্বর ঘরের ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই প্যাট্রিকের নাকে এলো সেই দুর্গন্ধ। কিন্তু সেই গন্ধ নিয়ে তার উদ্বেগ ততটা নেই। প্যাট্রিকের কৌতূহল শুধু রেফ্রিজারেটর নিয়ে। সত্যি কি সেখানে মানুষের কাটা মাথা রাখা আছে? অফিসার রাউত বলল, স্যার, অ্যাকিউজকে পাশের ঘরে রাখা হয়েছে। সার্চ চলছে। রেফ্রিজারেটরটা কোন দিকে? আসুন, আমার সঙ্গে আসুন। রেফ্রিজারেটরের দরজা খুলতেই প্যাট্রিক দেখতে পেল যা তাকে বলা হয়েছে সেটাই সত্যি। একটা বাক্সের মধ্যে রাখা মানুষের কাটা মুন্ডু। প্যাট্রিকের কেমন গা গুলি উঠল। এভাবে কেউ মানুষের মুন্ডু কেটে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখতে পারে? দুর্গন্ধটা ক্রমশ জোরালো হচ্ছিল। বছরের পর বছর পুলিশের কাজ করেও এমন গন্ধের সঙ্গে খুব একটা পরিচিত ছিল না প্যাট্রিক। রুমালটা বের করে নাকে চেপে ধরল সে। অফিসার মুলার এবার বেশ কিছু ছবি এনে তাকে দেখালো। ছবিগুলো দেখে গা শিউরে উঠল প্যাট্রিকের। মানুষের যৌনাঙ্গ কেটে তার ছবি তোলা হয়েছে। হাত পা খণ্ড খণ্ড করে কেটে সেই ছবিও তোলা হয়েছে। যে এই কাজ করেছে সে কি মানুষ নাকি পিশাচ? কিন্তু পাশের ঘরে যাকে রাখা হয়েছে সে কি একা এই কাজ করেছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো চক্র? এখনই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় প্যাট্রিকের পক্ষে। আর আপাত দৃষ্টিতে যা দেখা যায় তা দিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়াও পুলিশের কাজ নয়। এই সময় এক পুলিশ কর্মী হাঁক পারল, স্যার, এদিকে একবার আসুন। সকলেই সেদিকে এগিয়ে গেল। একটু এগোতেই রান্নাঘরের পাশে বড় নীল ড্রামটা চোখে পড়ল প্যাট্রিকের, যার ঢাকনা ছিল বন্ধ। একজন অফিসার নিচু গলায় বলল, স্যার, ওতে মিউরিয়াটিক অ্যাসিড রাখা আছে। অ্যাসিড? অ্যাসিড কেন? কি চলতো এই অ্যাপার্টমেন্টে? কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে চলল প্যাট্রিক। ঘরের এক কোণে একটা ফ্রিজারের সামনে গিয়ে দাঁড়ালো। সেই ফ্রিজার খুলতেই প্যাট্রিক দেখতে পেল বরফে জমে আছে 7টা মানুষের কাটা মাথা। মাথা ঘুরে যাওয়ার জোগাড় হলো প্যাট্রিকের। এতগুলো বছর হয়ে গেছে তার পুলিশের কাজে, কিন্তু এত হারহীন কোনো ঘটনা এ তল্লাটে কোনো দিন সে দেখেইনি। ডিটেকটিভ হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই মনে মনে নিজেকে প্রশ্ন করল প্যাট্রিক, মানুষের দ্বারা এই কাজ কি আদৌ সম্ভব? মনে মনে প্রচন্ড রাগ হলো প্যাট্রিকের। যে এমন কাণ্ড ঘটাতে পারে তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? সকলকে একটা স্টেডিয়ামে ডেকে অপরাধীকে ঝুলিয়ে দিলেই তো হয়, না হলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে 2টো গুলি করে দিলেই তো হয়, একটা মাথায় আর একটা বুকে। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল প্যাট্রিক। নিজেকে এভাবেই শান্ত করল সে। তারপর সবকিছুর নোট নিতে শুরু করল। মনে মনে ঠিক করল এই ঘরের ভেতর যে কণ্ঠগুলো চিরতরে থেমে গেছে তাদের ন্যায় দেওয়ার ব্যবস্থা করতেই হবে। এটাই তার কাজ। যে করেই হোক অপরাধীর অপরাধ সে প্রমাণ করেই ছাড়বে। তবে সবার আগে জানতে হবে অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের 213 নম্বর ঘরে এতদিন ধরে ঠিক কি ঘটেছে। তল্লাশির পর ওই অভিশপ্ত বাড়ি থেকে উদ্ধার হলো আরো বেশ কয়েকটি মাথার খুলি, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ ও যৌনাঙ্গ। কয়েকটা জার থেকে মিলল মানুষের হৃৎপিণ্ড আর যকৃৎ। প্যাট্রিক কেনেডি এবার এগিয়ে গেল সেই ঘরের দিকে যেখানে রাখা হয়েছে জেফরি ডামারকে। ঘরে ঢুকে প্যাট্রিক দেখতে পেল
বছর 30-এর ক্লিন শেভেন এক যুবক বসে আছে খাটে, পিছন থেকে দু হাতে হাত করা পরানো। প্যাট্রিকের বিশ্বাসই হলো না যে এই যুবক এসব কাণ্ড ঘটাতে পারে। প্রচন্ড রাগে প্যাট্রিকের দাঁত কিরমির করে উঠল। প্যাট্রিক অফিসার মুলারকে বলল, একে গাড়িতে তোলো, আর যা যা উদ্ধার হয়েছে তার একটা লিস্ট বানিয়ে ফেলো। বিল্ডিং এর বাইরে বেরিয়েই প্যাট্রিক দেখতে পেল ভিড় জমে গিয়েছে সংবাদ মাধ্যমের। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। প্যাট্রিক বুঝতে পারল এই কেস কোনো মামুলি কেস নয়। মিডিয়ার দৌলতে এই কেস খুব শিগগিরই হাই প্রোফাইল একটা কেসে পরিণত হতে চলেছে। ততক্ষণে পুলিশ টেপ দিয়ে বাড়ির চারিদিক ঘিরে দিয়েছে। আশপাশের রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করেছে। প্রতিবেশীরা জানলা দিয়ে উকি দিচ্ছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে গুঞ্জন। কি এমন ঘটেছে অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের 213 নম্বর ঘরে? মিডিয়া কর্মীদের তৎপরতা বাড়ল যখন বাক্স বন্দি করে বাইরে আনা হচ্ছিল জেফরি ডামারের কীর্তিকলাপের নিদর্শন। মুহুর্মুহু ক্যামেরার শাটারের শব্দ গুলির মতো কানে লাগছিল প্যাট্রিকের। টিআরপি বাড়াতে ডামারের কীর্তিকলাপের নিদর্শনকে হাতিয়ার করে গল্প সাজিয়ে আতঙ্ক তৈরি করল মিডিয়া। কিন্তু প্যাট্রিক সেই নিদর্শনকে শুধু প্রমাণ হিসেবেই দেখতে চাইছিল, যা দিয়ে সে ন্যায় প্রতিষ্ঠা করার শপথ নিল মনে মনে। একজন রিপোর্টার চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিল, ডিটেকটিভ, এটা কি সিরিয়াল কিলিং এর ঘটনা? প্যাট্রিক কোনো উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ পর বাড়ির বাইরে বের করে আনা হলো প্রায় 6 ফিট উচ্চতার জেফরি ডামারকে। তার 2 হাতে হাত করা, মাথা নিচু করেছিল ডামার। ক্যামেরার ফ্ল্যাশ পড়ল তার মুখে। তার মুখে কোনো আবেগ নেই, ভয় বা অনুশোচনা কিচ্ছুই নেই। জনতা চিৎকার করে উঠল, রট ইন হেল নাও। কেউ কুৎসিত ভাষায় গালমন্দ করল, কেউ আবার থুতু ছেটালো। পুলিশ জনতাকে সামলে ডামারকে নিয়ে এগিয়ে গেল প্রিজন ভ্যানের দিকে। ডামারকে নিয়ে যখন পুলিশের কনভয় থানার দিকে রওনা দিল, তখনও শোনা যাচ্ছিল গুঞ্জন। আর সেই গুঞ্জন থেকেই প্যাট্রিক বুঝে গিয়েছিল খেলা তো সবে শুরু, এখনো অনেকটা পথ পেরোতে হবে। থানার দিকে যেতে যেতে রেডিওতে খবর ভেসে আসছিল, মিলওয়াকিতে ভয়াবহ ঘটনা, অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে মানুষের কাটা মুন্ডু। প্যাট্রিকের এসব শুনতে একেবারেই ভালো লাগছিল না, কারণ সে চটকদার শিরোনামে বিশ্বাসী নয়, অপরাধ প্রমাণে বিশ্বাসী। খবরে যা চলছে তার বেশিরভাগটাই মন গড়া, কারণ সত্যটা তখনও সামনে আসেনি। তাদের গল্পটা কি কেউ জানবে না, যাদের কণ্ঠ থেমে গেছে ডামারের অ্যাপার্টমেন্টে? এসবের জন্য কে দায়ী? হাত করা পরানো প্রিজন ভ্যানে থাকা 30 বছরের ওই যুবক? প্যাট্রিক কেনেডি মনে মনে ঠিক করে ফেলল, মিডিয়া সার্কাস এবং শত কোলাহলের মাঝেও তাকে সত্যটাকে আলাদা করে ছেঁকে নিতে হবে। আর সেটা সম্ভব হবে যদি ইন্টারোগেশনটা ঠিক মতো করা যায়। রাতেই কেনেডির সহকর্মীরা শুরু করলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ। প্রথমে সাধারণ তথ্য যেমন নাম, ঠিকানা, পরিচিতি যাচাই করা হলো, কিন্তু এর বাইরে ডামার বেশি কিছু বলতে চাইল না। আর ডামার মুখ না খোলায় তার উপর শুরু হলো বলপ্রয়োগ, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। ইন্টারোগেশন রুমের বাইরে থেকে সবটাই লক্ষ্য করছিল ডিটেকটিভ কেনেডি। রাত যতই বাড়তে লাগলো, ততই মিলওয়াকি পুলিশ ডিপার্টমেন্টের তৎপরতা বাড়ল। নথি তৈরির সাথে সাথে চেষ্টা চলল ডামারের মুখ খোলানোর, কিন্তু ঘন্টা খানেক পেরিয়ে গেলেও ডামারের মুখ খোলানো গেল না। তাই লিউটেন্যান্টের নির্দেশ মতো প্যাট্রিক কেনেডির ঘাড়ে এসে পড়ল ডামারের মুখ খোলানোর দায়িত্ব। প্যাট্রিক কেনেডি যখন ইন্টারোগেশন রুমে ঢুকল, তখন রাত 1টা। ইন্টারোগেশন রুমটা ছোট্ট। একটা টেবিলে বসানো হয়েছে জেফরি ডামারকে, উপরে একটা ফ্লোরোসেন্ট লাইট। ডামার প্যাট্রিককে দেখে শব্দ করে 2 হাত টেবিলে রাখল।
যেন সে বোঝাতে চাইল তার হাত করাটা খুলে দেওয়া হচ্ছে না কেন। রাগ হলো প্যাট্রিকের। একটা সাইকোপ্যাথ কিলারের এত ট্যান্ট্রাম। এগিয়ে গিয়ে ডামারের উল্টো দিকে বসলো প্যাট্রিক। সামনে রাখলো একটা নোটপ্যাড আর পেন। তারপর মেজাজের সঙ্গেই বলল, জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? ইয়েস, আই ক্যান গেস। সামনের দিকে ঝুঁকে প্যাট্রিক বলল, অক্সফোর্ড অ্যাপার্টমেন্টে আমরা যা পেয়েছি সেগুলোর ব্যাপারে জানতে চাইছিলাম। আই হোপ ইউ উইল কোঅপারেট। রাতে মানুষকে বাড়ি থেকে তুলেও আনবেন, আবার তাকেই বলবেন আই হোপ ইউ উইল কোঅপারেট। সবটাই যদি আমাকে করতে হয় অফিসার, তাহলে আপনারা কি করবেন? মাইনে গুনবেন? প্যাট্রিকের রাগটা ক্রমেই বাড়ছিল। একে কি এবার উল্টো করে ঝুলিয়ে ধোলাই দিতে হবে? হ্যালো, কি ভাবছেন অফিসার? মারবেন? আর যাই বলুন, রাগলে কিন্তু আপনাকে দারুণ মানায়। টেবিলে চাপড় মেরে প্যাট্রিক সামনে ঝুঁকে বলল, কি মনে হয় এত রাতে আমি মশকরা করার মুডে আছি? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। অতগুলো মাথার খুলি তোমার ঘরে কি করে এলো? আর ফ্রিজে যে মুন্ডুটা পাওয়া গেছে ওটা কার? আই ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন রাইট নাও। দেখুন অফিসার, মানে কিভাবে এসবের ব্যাখ্যা দেবো আমি জানি না, তবে আপনার যা মনে হয় সেটা আপনি যা খুশি ভেবে, মানে আপনি যা খুশি তাই করতে পারেন। আমি আবার জিজ্ঞেস করছি, ফ্রিজ থেকে পাওয়া মুন্ডুটা কার? আর যে কুৎসিত ছবিগুলো পাওয়া গেছে ওগুলোরই বা ব্যাখ্যা কি? বললাম তো, আপনার যা মনে হয় সেটাই আমার ব্যাখ্যা। আমার নতুন করে কিচ্ছু বলার নেই অফিসার। এই শোন, আগে যার সাথে কথা বলেছিস আমি কিন্তু সেই অফিসার নই। মুখ কিভাবে খোলাতে হয় সেটা আমার জানা আছে। আই উইল বিট দ্য শিট আউট অফ ইউ। এই দেখুন অফিসার, আপনিও দেখছি আমার থেকে খুব একটা আলাদা নন। ও পাত্তা দেয় না, রাতে ঘুমও আসে না, তাই নাইট শিফটে কাজ নিয়েছেন, তাই তো? আচ্ছা, ভিতরের শূন্যতা কাটাতে মদ ধরেছেন। অফিসার, ডাজ ওয়াইন ওয়ার্ক? Or you need some marijuana? ডামারের কথাগুলো যেন কাঁটার মতো শরীরে বিঁধল। প্রচন্ড রাগে উঠে দাঁড়ালো প্যাট্রিক। খুব জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো, যেন এবার সে কিছু একটা করে বসবে। খুব রাগ হচ্ছে তাই না অফিসার? বুঝতে পারছি। আচ্ছা, আপনার মানে আমাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে? See, there is no difference between you and me. The difference lies in the intention. আমি যা চাই তাই করি, আর আপনি যা চান ইচ্ছে থাকলেও সেটা করতে পারেন না। Well. Okay, officer. Now, go ahead. Take out your gun and shoot me. Come on, officer. Come on. Now shoot me! Shoot me, officer! ডামারের কথায় প্যাট্রিকের মাথায় আগুন জ্বলে উঠল। ডামার কি তাকে ফাঁসানোর চেষ্টা করছে? কি খেলা খেলতে চাইছে ও? এসব ভেবে নিজেকে সামলে নিল প্যাট্রিক। যে কথাগুলো ডামার বলেছে সেগুলো তো আর মিথ্যে কথা নয়। স্ত্রীর সাথে ঠিক করে কয়েকদিন কথা বলা হয়নি। রাতে ডিউটির সময় সবকিছু ভুলতে মদ্যপানও করতে হচ্ছে। এই সবই ভাবছিল প্যাট্রিক। আর ডামার মুখে শয়তানি হাসি নিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল প্যাট্রিকের দিকে। ডামারের তাচ্ছিল্যর হাসিতে মেজাজ চড়ল প্যাট্রিকের। প্রচন্ড রাগে চেয়ারটা ছুঁড়ে দিয়ে ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে গেল সে। করিডোরে এসে একটা সিগারেট জ্বালালো প্যাট্রিক। তার মাথায় তখন ডামারের বলা কথাগুলো ঘুরছে। তার এই একাকিত্ব কি তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে একটু একটু করে? যত সময় যাচ্ছে নেশার প্রতি আসক্তি বাড়ছে আর দূরত্ব বাড়ছে স্ত্রীর সঙ্গে। এসব কারণেই কি তার মধ্যে আরো অসহিষ্ণুতা বেড়ে চলেছে? নাহলে তার কেন মনে হচ্ছিল ডামারকে সে গুলি করে খুন করে ফেলবে? কি ভাবছো প্যাট? ঘাড় ঘুরিয়ে প্যাট্রিক দেখল
পাশে এসে দাঁড়িয়েছেন লেফটেন্যান্ট। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু কি জানো প্যাট, গোয়ার তুমি মানুষকে ডুবিয়ে দেয়। সবকিছু গায়ের জোরে হয় না। কথাটা সম্পর্কের ক্ষেত্রেও যতটা সত্যি, ততটাই সত্যি আমাদের কাজের ক্ষেত্রেও। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ব্রেক হিম টু অবটেইন কনফেশন। আমি এই প্যাটকে চিনতে পারছি না। ভায়োলেন্স ছাড়া কত কেস সলভ করে মিলওয়াকি পুলিশ ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করেছো, সেটা কি আমার অজানা? ওহ, তার মানে আপনি বাইরে থেকে সবটা দেখছিলেন? মিলওয়াকি শহর তোলপাড়। কাল সূর্য ওঠার আগে যে কেসটা পৃথিবী জুড়ে সাড়া ফেলবে, সেই কেসের তদারকি না করে কি করে দূরে থাকি বলতো? এখনো পর্যন্ত এই কেসে আমাদের কাছে আছে একটা কাটা মুন্ডু, কতগুলো মাথার খুলি, কাটা যৌনাঙ্গ, বডি পার্টস অ্যান্ড অর্গানস। এর পিছনের রহস্য শুধু একজনই জানে। তার মুখ খোলাতে কি করে হবে, আমার থেকেও তুমি ভালো জানো প্যাট। কারোর মনস্তত্ত্ব বুঝতে হলে তার মনে জায়গা করে নিতে হয়। ধৈর্য ধরো প্যাট। আর হ্যাঁ, মদটা এবার ছাড়ো, আর স্ত্রীকে একটা ফোন করো, দেখবে ভালো লাগবে। প্যাট্রিকের কাঁধে দুবার চাপড় মেরে লেফটেন্যান্ট নিজের ক্যাবিনের দিকে এগোলেন। আমি এখন আসি প্যাট, অল দ্য বেস্ট। ওকে স্যার। প্যাট্রিকের বুঝতে অসুবিধা হলো না লেফটেন্যান্ট তাকে ঠিক কি বোঝাতে চাইলেন। সেই সঙ্গে প্যাট্রিক এও বুঝতে পারল যে তার উপর কত বড় দায়িত্ব। রাত তখন 2টো হবে। আরও একবার ইন্টারোগেশন রুমে ঢুকল প্যাট্রিক। ডামার মাথা নিচু করে বেঞ্চে বসেছিল। প্যাট্রিক ভেতরে ঢুকতেই মাথা উঁচু করে দেখল ডামার। হাত কড়ায় বাঁধা, দুহাত উঁচু করে নাক মুছল। ঠোঁটে হাসি। তার মুখে কোনো অস্থিরতা নেই, কোনো রাগ নেই, এমনকি ভয়ও নেই। তো তারপর কি সিদ্ধান্ত নিলেন অফিসার? তখন তো চেয়ার ছুঁড়ে দিয়ে চলে এলেন রাগ করে। এবার নিশ্চয়ই মারবেন আমাকে, মারবেন? প্যাট্রিক কথার কোনো উত্তর দিল না। এবার ডামারের উল্টো দিকে না বসে তার পাশে বসল প্যাট্রিক। প্যাট্রিকের এই আচরণে ডামারই চমকে গেল। প্যাট্রিক বলল, আমি প্যাট্রিক কেনেডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, মিলওয়াকি পুলিশ। তখন ওভাবে রেগে না গেলেই ভালো হতো। একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সরি। সরি? মানে আমি তো পারি না নিজেকে কন্ট্রোল করতে। তাহলেই বুঝুন দোষটা কার, আমার নাকি নিজেকে কন্ট্রোল না করতে পারার অক্ষমতা? প্যাট্রিক যেটা চেয়েছিল সেই পথে কি সবটা এগোচ্ছে এবার? এবার কি মুখ খুলবে জেফরি ডামার? আরেকটু সময় দেওয়া সমীচীন হবে। প্যাট্রিক বলল, আই আন্ডারস্ট্যান্ড। সেই কারণেই আমি তোমাকে হেল্প করতে চাই। হোয়াট? হেল্প করতে চান আপনি? ও, তাহলে একটা কাজ করুন না, আমাকে মানে আমাকে মেরে ফেলুন, মেরে ফেলুন, লাইটটা চুকে যাবে। এমনিতেই তো আমার মুখ খোলানোর জন্য তাড়াহুড়ো শুরু হয়েছে। তা আমার আপ্যায়নে কতজনকে কাজে লাগাবেন আপনি ভেবেছেন অফিসার? কেন, আমি যথেষ্ট নই? বিস্মিত হয়ে ডামার প্যাট্রিকের দিকে তাকালো। প্যাট্রিক যোগ করল, সিগারেট চলে নাকি শুধুই মদ, নাকি একটু কফি বলবো? প্যাট্রিকের আচরণ বদলে যাওয়ায় সুর নরম করল ডামার। ও, ওরা 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 মারবে না তো? না না, মারবে না। তুমি জলটা খাও, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই ডামারের জন্য কফি আর সিগারেট নিয়ে ফের ইন্টারোগেশন রুমে ঢুকে পড়ল প্যাট্রিক। কফিতে চুমুক দিয়ে ডামার জিজ্ঞেস করল, আমার কি লয়ার ডাকা উচিত বলে মনে হয় আপনার? সে তুমি ডাকতেই পারো, কিন্তু সেটা তো কাল সকালের আগে হবে না। ততক্ষণ না হয় আমরা একটু কথা বলি। কি কি কথা? যা তুমি বলতে চাও, যেটা বললে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। ট্রাস্ট মি জেফরি, আই ওয়ন্ট জাজ ইউ। দাঁড়িয়েই কথাগুলো বলছিল প্যাট্রিক। কথাগুলো শেষ হতেই ডামার চোখ তুলে তাকালো।
প্যাট্রিক বুঝতে পারছিল এবার ডামার তাকে বিশ্বাস করতে শুরু করেছে। আচ্ছা, তুমি চার্চে যাও না? হ্যাঁ চার্চে যাওনি কখনো? হ্যাঁ, যেতাম তো, গ্র্যানির সাথে যেতাম। গ্র্যানিকে খুব ভালোবাসতে না? ডামার কথা বলল না, শুধু ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ল। প্যাট্রিক উল্টো দিকে রাখা চেয়ারে বসে বলল, বেশ তো, তাহলে গ্র্যানির কথাই না হয় আগে শুনি। গ্র্যানির মতো মানুষই হয় না অফিসার। দুঃসময়ে সবাই আমাকে ফিরিয়ে দিলেও গ্র্যানি আমাকে কোনোদিনও ফেরাননি। আমার যত আবদার ওই ভদ্রমহিলাই মিটিয়েছেন। উনি খুবই ধার্মিক মহিলা ছিলেন, মানে উনি রবিবার আমাকে চার্চে নিয়ে যেতেন, কিন্তু তারপরেও তো কিছু বদলালো না অফিসার। বদলালে ভালো হতো। জানি না, তবে কৈশোরে যে জাতের বীজ পোঁতা হয়ে গিয়েছিল তার থেকে ভালো চারা গাছ কি বেরোতো? ঠিক বুঝলাম না। বুঝে কি করবেন আপনি? অস্কার নেবেন? শুনবো তোমার কথা। we might end up helping each other in the process. ডামার ফের মুখ তুলে তাকালো প্যাট্রিকের দিকে। আপনি শুনবেন? মানে আপনার হাতে সময় আছে? ওটাই আমার হাতে বেশি, বাকি কিছু নেই জীবনে। সময়টা 1970-এর দশকের শেষের দিক। জেফরি ডামার তখন কিশোর। পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকত। স্কুলে তেমন বন্ধু বান্ধব ছিল না জেফরির। স্কুলে বায়োলজির টিচার প্রাণীর দেহ কেটে পরীক্ষা নিরীক্ষা করতেন। সেই কৌতূহল থেকেই জেফরি রাস্তাঘাটে পাওয়া কুকুর বিড়াল ধরে তাদের হত্যা করত। তারপর তাদের দেহ কেটে ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষা করে দেখত। ক্রমেই সেই পরীক্ষা নিরীক্ষা জেফরির মনে এই ধারণার জন্ম দেয়, প্রাণীদের হত্যা করার পর তাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ। কোনো দেহের উপর নিয়ন্ত্রণ নিঃসঙ্গ জেফরিকে এক অদ্ভুত আনন্দ দিত। প্রাণী হত্যা যে পরবর্তীতে মানুষের উপর নিয়ন্ত্রণের অনুভূতি জাগাবে তা কে জানত? 1978 সালের জুন মাস। জেফরি ডামারের বয়স তখন 18। ডামার সদ্য স্কুল পাশ করেছে। গরমের বিকেলে ওহাইওর এক নিরিবিলি সড়কে গাড়িতে করে যাওয়ার সময় স্টিভেন হিক্স নামে এক যুবককে দেখতে পেল ডামার। হিক্সের বয়স তার মতোই হবে। হিক্সকে দেখে গাড়ি থামালো ডামার। হাই, হেই, হাই। আমি জেফরি ডামার। ও, আমি স্টিভেন হিক্স। এদিকে কোথায়? আমি মিউজিশিয়ান। ওই এইদিকে একটা মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছি। ও, চাইলে আমি লিফট দিতে পারি। ও, দ্যাটস কুল। হপ ইন। হিক্স বিশ্বাস করে ডামারের গাড়িতে উঠে পড়ল। তারপর এ কথা সে কথায় ডামার হিক্সকে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। সেই প্রস্তাবে রাজিও হয়ে গেল হিক্স। মা আগেই ছোট ভাই ডেভিডকে নিয়ে অন্যত্র চলে গিয়েছিল। তার বাবাও সেদিন বাড়িতে ছিল না। ফলে ফাঁকা বাড়িতে হিক্সকে নিয়ে পৌঁছল ডামার। হিক্স যেন একটু আড়ষ্ট। একজন অপরিচিতের বাড়িতে এভাবে হঠাৎ চলে আসাটা কি ঠিক হলো? গান শুনবে? হিক্স ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ল। ডামার মিউজিক সিস্টেমটা চালিয়ে দিল। হিক্স ঘরটা ঘুরে ঘুরে দেখতে শুরু করল। সেই সময় ডামার তাকে বিয়ার এনে দিল। দুজনেই বিয়ার খেতে শুরু করল। এরই ফাঁকে ডামার ইঙ্গিতে হিক্সের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিল। হিক্স যেন একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু সে আপত্তি করল না। পরক্ষণেই ডামার হিক্সের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করল। নেশা তখন চড়তে শুরু করেছে। হিক্স ডামারকে আর আটকাল না। দুজনে একসঙ্গে অনেকক্ষণ শুয়ে থাকলো বিছানায়। নেশার ঘোর কাটতেই হিক্স বলল, এবার বাড়ি ফিরবো। হিক্সের এই কথায় ডামার খানিকটা অসন্তুষ্ট হলো। এখনই চলে যাবে? হিক্স, ডোন্ট ইউ লাইক মি? এই না না, ঠিক ঠিক তা নয়। আসলে আমাকে বাড়ি ফিরতে হবে। মিউজিক ফেস্টিভ্যাল অ্যাটেন্ড তো করা হলো না। ওকে 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 ওকে,
তার আগে আর একটা করে ড্রিঙ্ক হয়ে যাক না। শিওর। হিক্স তাকে ছেড়ে যাক এটা ডামার চাইছিল না। ডামার তাই হিক্সের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিল। সেটা পান করতে হিক্স আবারও নেশায় আচ্ছন্ন হয়ে পড়ল। তার মধ্যেও হিক্স বুঝতে পারছিল তাকে এখান থেকে বেরোতেই হবে। আমি এবার বেরোবো, বুঝলে? আমার প্যান্ট। এই কথা বলে হিক্স নিজের প্যান্টটা খুঁজতে শুরু করলো। আর ঠিক এই সময় পেছন থেকে ডামার একটা ভারী বস্তু দিয়ে আঘাত করলো হিক্সকে। হিক্স মাটিতে লুটিয়ে পড়ল আর তারপর তার গলা টিপে হত্যা করল ডামার। স্টিভেন হিক্সকে হত্যার পর জেফরি ডামার ভয় পেয়ে গেল। যদি সবটা জানাজানি হয়ে যায়, সে ভালো করেই বুঝতে পারছিল লাশ ধরা পড়লে সেও সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যাবে। তাই প্রথমে ডামার স্টিভেন হিক্সের দেহটা একটা গার্বেজ ব্যাগে ভরে অন্যত্র সরানোর চেষ্টা করল। রাতের অন্ধকারে গাড়িতে করে দেহ চালান করার সময় রাস্তায় পুলিশ তাকে আটকালো। কি ব্যাপার, এত রাতে কোথায়? গার্বেজ সেন্টারে যাচ্ছিলাম। এত রাতে? ওই বাড়িতে একটু অশান্তি চলছে, মানে বাবা মায়ের ঝগড়ায় মন টিকছিল না, আর কাজের কাজটাও হয়ে যাবে সেই জন্য আর কি। মজা করছো? এত রাতে গার্বেজ সেন্টার খোলা থাকে? এই কথা বলে পুলিশ অফিসার গাড়ির ভেতরে টর্চের আলো ফেলল। ও দেখি। অস্থিরতা ফুটে উঠছিল ডামারের মুখে। ও বলল, ওতেই তো ওই ময়লাগুলো আছে, ওগুলোর হিল্লে করতেই তো যাচ্ছি। এখন হবে না, গাড়ি ঘোরাও। আর নেশা করে গাড়ি চালাচ্ছ না তো? সে সন্ধেবেলা একটু করেছিলাম অফিসার, এখন কেটে গেছে। গাড়ি ঘোরাও। আর দ্বিতীয় দিন যেন নেশা করে গাড়ি চালাতে না দেখি। ঘোরাও 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 ঘোরাও। হ্যাঁ, যাও যাও যাও। স্টিভেন হিক্সের দেহ নিয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিল ডামার। তারপর বাড়ির পিছনের জঙ্গলে অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য এই দেহটা লুকিয়ে রেখেছিল। কয়েকদিনের মধ্যেই হিক্সের দেহটা টুকরো টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে দিয়েছিল ডামার। 18 বছরের একটা ছেলে যে এমন কাণ্ড ঘটাতে পারে সেটা বিশ্বাসই হচ্ছিল না মিলওয়াকি পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ প্যাট্রিক কেনেডির। ইন্টারোগেশন রুমে বসা যুবক যা বলছে তা কি আদৌ সত্যি? কি করে বিশ্বাস করব তুমি যা বলছো সেটা সত্যি? তাতে কি যায় আসে? বিশ্বাস করলেও ঘটনাটা সত্যি, আর না করলেও তাই। কিন্তু এতদিন একটা খুনের কথা কেউ জানতে পারলো না, অবাক লাগছে। তাছাড়া ওহাইও পুলিশের কাছে কেউ মিসিং ডায়েরিও করলো না। অত শত আমি জানি না অফিসার। প্রথম খুনের পর আমি আর ওহাইওতে বেশি দিন থাকিনি, কলেজে ভর্তি হয়েছিলাম। তারপর তারপর পড়াশোনায় মন বসছিল না, তাই সেনাবাহিনীতে যোগ দিলাম। জার্মানিতে পোস্টিং পেয়েছিলাম, কিন্তু সেখানেও আমার আচরণ ও মদ্যপানের কারণে সমস্যা তৈরি হলো। ফলে শেষ পর্যন্ত সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে মিলওয়াকিতে বসবাস শুরু করি। চকোলেট ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলাম আমি। বাবা মায়ের সাথে আর যোগাযোগ করনি? করে কি হতো? করলে সবটা পাল্টে যেত। মাই তো আমাকে একা ফেলে ছোট ভাইকে নিয়ে চলে গেল। হ্যাঁ, বাবার সাথে অবশ্য মাঝে মধ্যে আমার কথা হতো। এই কথা বলে একটু থামল ডামার। প্যাট্রিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না। ডামার নিজে থেকেই আবার শুরু করলো। একটা সময়ের পর রাতে আর আমার ঘুম আসতো না অফিসার। বড্ড একা হয়ে পড়েছিলাম আমি। একাকিত্ব কাটাতে বুক স্টোরে গিয়ে পর্নোগ্রাফির বই কিনে পড়তে শুরু করলাম, পর্ন ভিডিও দেখতে শুরু করলাম। আমার আমার সাধারণ স্বাভাবিক যৌনতা আর ভালো লাগছিল না আমার। জানেন, আমার ভালো লাগছিল না। ডার্ক ফ্যান্টাসির প্রতি ক্রমেই আমি অবসেসড হয়ে পড়েছিলাম। মানুষকে নিয়ন্ত্রণ করার খিদে আমার বাড়ছিল। তারপর আর পারলাম না জানেন। 1987-এ আমি আবার খুন করলাম। খুন। তারপর আমি আর নিজেকে আটকাতে পারিনি অফিসার।
এবার থামল জেফরি ডামার। একটা সিগারেট ঠোঁটে চেপে ধরে ডামার যোগ করল, আজ এই অবধি থাক অফিসার, আমার আর কিছু ভালো লাগছে না অফিসার, আমাকে একটু বিশ্রাম নিতে দিন। আর হ্যাঁ, একটু স্যান্ডউইচের ব্যবস্থা করুন না, খিদে পাচ্ছে। এই কথা বলে ডামার সিগারেটটা ধরালো। নোট নেওয়া বন্ধ রেখে প্যাট্রিক এক দৃষ্টে তাকিয়ে রইল ডামারের দিকে। তার চোখে সন্দেহ। এখনো পর্যন্ত ডামার যা বলেছে তার কতটা সত্যি সেই বিষয়টা যাচাই করার জন্য ওহাইও পুলিশের সঙ্গে যোগাযোগ করল প্যাট্রিক। স্টার্ক কাউন্টির পুলিশকে জানানো হলো 13 বছর আগের নিখোঁজ হওয়া এক কিশোরের কথা। ডিটেকটিভ প্যাট্রিক কেনেডির ফোন কল পাওয়ার পর ওহাইওর স্টার্ক কাউন্টি পুলিশ সবটা বিশ্বাস করতে চায়নি। তাই সন্দেহ দূর করতে পুনরায় পুরনো নথি ঘাঁটতে শুরু করল ওহাইও পুলিশ। নিখোঁজ ব্যক্তির রিপোর্ট, পরিবারের দেওয়া বিবৃতি, সেই সময়কার সংবাদ প্রতিবেদন সবকিছু বিশ্লেষণ করে পুলিশ বুঝল স্টিভেন হিক্স সত্যি ঘটনার দিন মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছিল। সেদিন নিখোঁজ হওয়ার পর আর কখনো সে বাড়ি ফেরেনি। কিন্তু তখন কোনো অপরাধের প্রমাণ না থাকায় মামলাটি ধীরে ধীরে চাপা পড়ে গিয়েছিল। তাই ওহাইও পুলিশ ডামারের স্বীকারোক্তির সঙ্গে ঘটনার বিবরণ মিলিয়ে দেখার কাজ শুরু করল। ডামার যে জায়গায় হিক্সের দেহ পুঁতে রাখার কথা বলেছিল সেই জায়গায় গিয়ে হাজির হলো পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করা হলো হাড়গোড়। 1978 সালে ডামার সত্যি ওহাইওতে ছিল কিনা তাও খতিয়ে দেখা হলো স্কুল রেকর্ডস এবং অন্যান্য নথি দেখে। সবকিছু মিলিয়ে দেখার পর ওহাইও পুলিশ বুঝল স্টিভেন হিক্স নিখোঁজ হয়নি, তাকে আসলে খুন করা হয়েছিল। আর সেটা করেছিল জেফরি ডামার। এটা জানার পরই প্যাট্রিক কেনেডি ডামারকে পরবর্তী পর্যায়ের জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হল। সবে প্রথম খুনের কথা স্বীকার করেছে ডামার, যা শোনার পর একজন সুস্থ মানুষের পিলে চমকে যেতে বাধ্য। এরপর কি আরো ভয়ঙ্কর কিছু শোনাবে জেফরি ডামার? আরো এক দফায় জিজ্ঞাসাবাদ শুরু করল প্যাট্রিক। আর সেই জিজ্ঞাসাবাদেই ডামার জানালো তার সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প। সময়টা ছিল 1987 সালের নভেম্বর মাস। ডামার তখন উইসকনসিনের মিলওয়াকিতে বসবাস শুরু করেছে। একাকিত্ব কাটাতে তখন সে গে বারে যেতে শুরু করেছিল। সেখানেই 19 নভেম্বরের রাতে ডামারের সঙ্গে পরিচয় হলো স্টিভ টুওমি নামে এক যুবকের। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। ডামার টুওমিকে একটা হোটেল রুমে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। টুওমি সেই প্রস্তাবে সম্মত হতে সময় নিল না। ওরা উঠল মিলওয়াকির অ্যাম্বাসাডর হোটেলে। সারা রাত ধরে দুজনেই মদ্যপান করল। মদ্যপ অবস্থায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠও হলো। কিন্তু সকালে যখন ডামারের ঘুম ভাঙল, সে দেখতে পেল বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে টুওমি। রাতে ঠিক কি হয়েছিল মনে করতে পারল না ডামার। তবে ডামার এটা বুঝতে পারল যে তার হাতেই প্রাণটা গিয়েছে টুওমির। কিন্তু কিভাবে এবার সে দেহ লুকোবে এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো ডামার। পালিয়ে যাওয়ার উপায়ও নেই, কারণ হোটেলের রেজিস্টার থেকে স্পষ্ট হয়ে যাবে এই ঘরের রাতে কারা ছিল। এইসব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে গেল। রুম লক করে ডামার হোটেল থেকে বেরিয়ে পড়ল। দোকান থেকে একটা বড় সুটকেস কিনে হোটেলে কয়েক ঘন্টার মধ্যে ফিরেও এলো সে। তারপর সেই সুটকেসে স্টিভ টুওমির দেহ ভরে নিল। সন্ধ্যার খানিক আগে সুটকেসের ভিতরে টুওমির লাশ ঢুকিয়ে হোটেল থেকে চেক আউট করলো ডামার। হোটেলের কর্মীরা যে যার মতো ব্যস্ত ছিল, তাই কেউ সন্দেহ করল না। হোটেল থেকে বেরিয়ে ডামার একটা ট্যাক্সি বুক করলো।
ট্যাক্সি ড্রাইভারই সুটকেস ডিকিতে তুলতে এগিয়ে এলো। ডিকিটা বন্ধ করেই ড্রাইভার জিজ্ঞেস করলো, বাবা কি ভারী, কি আছে ওতে? লাশ আছে, দেখাবো? ফানি গাই ইউ আর। বলুন যাবেন কোথায়? সন্ধে নাগাদ ট্যাক্সি নিয়ে ডামার হাজির হলো তার গ্র্যানির বাড়িতে। ডামারকে দেখে গ্র্যানি অবাক হয়ে গেলেন। দেখি দেখি কে এসেছে। ও মাই বয়, লেট মি সি ইউ। সারা রাত কোথায় ছিলি আমাকে ছেড়ে? হ্যাঁ, তোমাকে ছেড়ে কি করে যাবো গ্র্যানি? হ্যাঁ, মরে যাওয়া যায়, কিন্তু তোমাকে ছেড়ে থাকা যায় না। মারবো এক চর। এসব কথা একদম বলবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আর বলছি না। এখন বলো তো, আজকে কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে। আহা রে, ওই জন্যই মুখটা শুকনো শুকনো লাগছে। চল তোকে খেতে দি। তুমি চলো, আমি লাগেজ নিয়ে আসছি। গ্র্যানি ভিতরে ঢুকে গেলে ড্রাইভারের সাহায্যে সুটকেসটা সে নিয়ে গেল বেসমেন্টে। তারপর ভাড়া মিটিয়ে ট্যাক্সিটা ছেড়ে দিল। ঝুঁকি নিল না ডামার, পাছে কেউ জেনে যায় এই ভয়ে স্টিভ টোমের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলল। পরবর্তী কয়েকদিনে স্টিভ টোমের দেহের নানা অংশ ব্যাগে ভরে শহরের বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল জেফরি ডামার। পুলিশ স্টেশনের ইন্টারোগেশন রুমে মন দিয়ে ডামারের কথা শুনছিল প্যাট্রিক কেনেডি, সঙ্গে নোটও নিচ্ছিল। প্যাট্রিক বুঝতে পেরেছিল ডামারকে চাপ দিয়ে সত্য বের করা সম্ভব নয়। তার সত্য বের করতে হলে তাকে আরো ভালো করে বুঝতে হবে, তার মনস্তত্ত্ব অনুধাবন করতে হবে। এর আগেও প্যাট্রিক কেনেডির হাতে অনেক কেস এসেছে, সেগুলো সলভও করেছে সে, কিন্তু মানুষ যে এতটা হিংস্র হতে পারে সেটা তার কল্পনার অতীত। সবে 2টো খুনের কথা স্বীকার করেছে ডামার, কিন্তু তার ঘর থেকে যতগুলো কাটা মুন্ডু আর মাথার খুলি উদ্ধার হয়েছে তার থেকে স্পষ্ট আরো অনেক মানুষকে খুন করেছে ডামার। সেগুলোর ব্যাপারেও স্বীকারোক্তি আদায় করা দরকার, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যদি ডামারের মতি বদলে যায় তাহলে সবটা জানা যাবে না। তাই তাড়াহুড়ো করলে চলবে না। কৌশলে ডামারের ছেলেবেলার কথা জানতে চাইল প্যাট্রিক। প্যাট্রিকের আচরণে ডামারও ততদিনে বুঝে গিয়েছিল তার উপর ভরসা করা যায়, তাই সেও তার ছোটবেলার কথা শোনাতে শুরু করল। 1960 সালের 21শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকি শহরে জন্ম জেফরি ডামারের। 1966 সালে মাত্র 6 বছর বয়সেই ডামার সপরিবারে চলে আসে ওহাইও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারে বাড়তে লাগলো অশান্তি। বাবা লায়নেল ডামার ছোটবেলা থেকেই জেফরিকে উপেক্ষা করতেন। মায়েরও তাকে নিয়ে বিশেষ আগ্রহ ছিল না। ছোট ভাই ডেভিড জন্মানোর সঙ্গে সঙ্গে পরিবারে আরও উপেক্ষিত হতে লাগলো জেফরি। তার উপর বাবা মায়ের মধ্যে অশান্তি ক্রমেই বেড়ে চলল। তার প্রভাব পড়ল জেফরির মনেও। মানসিক অস্থিরতা আরও বাড়ল। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল ডামার। আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল, যেখানে সে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, কেউ তাকে নিয়ন্ত্রণ করবে না, যেখানে কোনো কিছু করার জন্য কারো অনুমতি লাগবে না। স্কুলেও জেফরি প্রায়শই একা থাকত, কোনো বন্ধু ছিল না তার। স্কুলে গিয়েও মদ্যপান করত ডামার। সময় যত গড়ালো ততই একা হয়ে পড়ল জেফরি। মা বাবার ঝগড়া, বন্ধুবিহীনতা জেফরিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। এই সমস্ত অভিজ্ঞতা তাকে প্রাথমিকভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তার আগ্রহ ক্রমাগত বাড়তে লাগল। প্রথমবার প্রাণী হত্যায় তার মনে নিয়ন্ত্রণের এক অদ্ভুত বাসনার জন্ম দিয়েছিল। প্রথমবার যখন প্রাণীর দেহ কেটে সেই প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করল, সেই অভিজ্ঞতা তাকে এক অনাবিল সুখ দিয়েছিল, যৌন সুখ। প্রাণীর দেহ কেটে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ডামার নৃশংসতার প্রতি আরও
আকৃষ্ট হয়ে পড়ল। কৈশোরে পৌঁছতে পৌঁছতে জীবনে জটিলতা আর দ্বন্দ্ব অনেকটাই বেড়ে গেল। আর এই জটিলতা আর দ্বন্দ্বই ছিল জেফরির পরবর্তী অপরাধের মনস্তাত্ত্বিক ভিত্তি। একদিকে পরিবার, স্কুল, সমাজের চাপ, অন্যদিকে নিজের ভিতরের আকর্ষণ এবং আগ্রহ। এই দ্বন্দ্বই তাকে ধাপে ধাপে মানুষকে শিকার করার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আর সেই লক্ষ্যে পরীক্ষা স্বরূপ জেফরির প্রথম গিনিপিগ ছিল স্টিভেন হিক্স। ইন্টারোগেশন রুমে বসে ডামারের স্বীকারোক্তি যত শুনছিল, প্যাট্রিক ততই অবাক হচ্ছিল। স্বীকারোক্তি দেওয়া বন্ধ করে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বার করতে শুরু করলো ডামার। প্যাট্রিক বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল। ডামার সিগারেট ঠোঁটে চেপে জিজ্ঞেস করলো, Can I call you Pat? Can I call you Pat? Or should I call you detective? Sure, you can call me Pat. Thanks, Pat. একটা কথা জিজ্ঞাসা করব? Yup. আমার মুখ থেকে এত কিছু শুনে কি মনে হচ্ছে? আমাকে ঘেন্না করতে ইচ্ছা করছে না? কেন করবে? I'm not here to judge you, Jeff. I'm here to listen to you. জেফরি মুচকি হেসে মাথাটা নিচু করল। প্যাট্রিক তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, মনস্তত্ত্বের কি অনির্বচনীয় মহিমা! এই কেস হাতে না এলে সেটা বোঝাই যেত না। এ পর্যন্ত যা শুনেছে তাতেই হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। এরপরেও কি এমন কিছু আছে ডামারের ঝুলিতে যা মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত খেলিয়ে দিতে পারে? 1988 সালের গ্রীষ্মকাল। মেলওয়াকি শহরে আবহাওয়া তখন বেশ মনোরম। একদিন রাতে পানশালার বাইরে ডামারের আলাপ হলো 22 বছরের রিচার্ড গেরেরোর সঙ্গে। কথোপকথনের মধ্যেই ডামার তাকে বলল, আমার বাড়ি যাবে? খুব কাছেই আমার বাড়ি। আমি ঠিক সেইভাবে কারোর বাড়িতে যাই না। ওকে, অসুবিধা থাকলে ছেড়ে দাও। আসলে আমি ফটোগ্রাফি ভালোবাসি। তোমার কিছু ছবি তুলতাম, সুযোগ হলে একসঙ্গে কিছুটা সময় কাটাতাম। এই কথা বলে ডামার বাঁ হাত দিয়ে রিচার্ডের ঠোঁট স্পর্শ করল। লজ্জায় লাল হয়ে গেল রিচার্ড। কতদূর তোমার বাড়ি? কিছুক্ষণের মধ্যেই ডামার রিচার্ডকে নিয়ে গ্র্যানির বাড়িতে উঠল। রাত হয়ে যাওয়ায় গ্র্যানি ঘুমিয়ে পড়েছিল। চুপি চুপি রিচার্ডকে নিয়ে নিজের ঘরে গেল ডামার। মদ্যপান করানোর নামে রিচার্ডের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিল। ক্রমেই নিস্তেজ হয়ে পড়ল রিচার্ড। তারপর তাকে নগ্ন করে তার ছবি তুলল জেফরি। রিচার্ডের নগ্ন শরীর জড়িয়ে খানিকক্ষণ শুয়ে রইল সে। তারপর কানটা রিচার্ডের বুকের ওপর রেখে তার হৃদস্পন্দন শোনার চেষ্টা করল ডামার। সেই সময়ই জ্ঞান ফিরল রিচার্ডের। রিচার্ড বাড়ি যেতে চাইল। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমাকে ফেলে চলে যাবে রিচার্ড? তুমি কি চাও বলো তো? আমি তোমাকে। এই কথা বলে একটা দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিল ডামার। তোমাকে চাই রিচার্ড, আমি শুধু তোমাকে চাই। আমার সাথে থাকো না একটু সময়। রিচার্ড দড়িটা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ড্রাগের নেশায় চুর রিচার্ডের পক্ষে আর কতটুকুই বা করা সম্ভব হতো। কিছুক্ষণের মধ্যেই একটু নিথর হয়ে গেল তার দেহ। সারা রাত মেঝে পড়ে রইল রিচার্ডের দেহ। আর রাত জেগে সেই মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠ হল ডামার। দুদিন পর পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠলেন ডামারের গ্র্যানি। বুঝতে পারলেন বেসমেন্ট থেকেই গন্ধটা আসছে। চকলেট ফ্যাক্টরি থেকে ফিরতেই ডামারকে গ্র্যানি বললেন, বেসমেন্টে কি এমন রেখেছিস? টিকা তো দায় হয়ে উঠেছে। ওটা কেমিক্যাল গ্র্যানি। ফ্যাক্টরি থেকে রাখতে দিয়েছে, আজই সরিয়ে ফেলবো, তুমি চিন্তা করো না। তাই করো। আর শোনো, তুমি এবার নিজেও সরে পড়ো তো। বড় হয়েছো, এবার নিজের জন্য অ্যাপার্টমেন্ট দেখো। আই এম পিসড অফ উইথ ইয়োর লেট আওয়ার্স। এই কথা বলে নিজের ঘরে ঢুকে দরাম করে দরজাটা বন্ধ করলেন গ্র্যানি। এই প্রথমবার গ্র্যানির উপর রাগ হলো তার। যাকে সে সব থেকে ভালোবাসে সেই গ্র্যানি তাকে
দূরে সরিয়ে দিতে চাইছে। প্রচন্ড রাগে বেসমেন্টে গিয়ে রিচার্ডের মরদেহ খণ্ড খণ্ড করে কেটে ফেলল ডামার। তারপর ট্র্যাশ ব্যাগে ভরে রিচার্ডের দেহাংশ গার্বেজ কালেকশন সাইটে রেখে আসলো। এ পর্যন্ত বলে থামল ডামার। তারপর গ্লাস তুলে জলে চুমুক দিয়ে আবার সেটা নামিয়ে রাখল। তারপর আবার শুরু করলো। রিচার্ড গেরেরো ওয়াজ মাই ফোর্থ ভিকটিম। ও, তার মানে এর আগেও? এর আগে 14 বছরের একটা ছেলেকে মেরে তাকে খণ্ড খণ্ড করে কেটে শহরের নানা জায়গায় ফেলে দিয়েছিলাম অফিসার। শুধু ওর মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আসলে কি জানেন তো, মানে ওর মুখটা অদ্ভুত ছিল, তাই আর কি। ফ্রিজারে যে কটা মুন্ডু দেখেছ তার মধ্যে একটা ওই ছোকরার। নোট নেওয়া বন্ধ করে ডামারের দিকে তাকিয়ে রইল প্যাট্রিক। কে এই যুবক? এরই বিজ্ঞানসম্মত নাম কি হোমোস্যাপিয়েন্স, নাকি এ মানব জাতির অংশই নয়? প্যাট্রিকের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা ডামারকে বুঝতে দেওয়া চলবে না। একবার যদি সে বুঝে যায় যে প্যাট্রিকও তাকে জাজ করতে শুরু করেছে, তাহলে ডামার নিজেকে গুটিয়ে নেবে, আর সবটা জানা হয়ে উঠবেন না। তাই পরিস্থিতিকে সহজ করতে প্যাট্রিক এবার জিজ্ঞেস করল, আচ্ছা, কখন বুঝলে যে তুমি সমকামী? কেন? সেটা কি অপরাধ? না, মোটেও নয়। কিন্তু সবাই সময় মতো সেক্সুয়াল ওরিয়েন্টেশন বুঝতে পারে না, আবার পারলেও স্বীকার করতে চায় না। আমি তো সবাই নই অফিসার। আমি বুঝে গিয়েছিলাম অনেক আগেই। ধরুন তখন আমার বয়স 14 হবে। প্রতিবেশী একটা ছেলেকে চুমু খেয়েছিলাম। আই গট সো টার্ন অন। আই সি। তাহলে স্বাভাবিক সম্পর্ক তৈরি করলে না কেন? স্বাভাবিক? স্বাভাবিক? কেউ সময় দিল আমাকে? কিছু টাকার লোভ দেখালেই আমার ক্যামেরার সামনে সবাই নগ্ন হয়ে দাঁড়িয়ে পড়তো, আর টাকা নেওয়া হলে ব্যাস সবাই বাড়ি যাওয়ার তাল করতো অফিসার। কেউ বুঝতে চেয়েছে কোনদিন আমি কি চাই? কি চেয়েছিলে? ভালোবাসা। আমি তো কাউকে মারতে চাইনি অফিসার, ওরাই তো আমাকে বাধ্য করলো। আমি বলতাম যে আরেকটু থাকো না আমার সাথে, আমার কাছে কাছে লেগে আরেকটু থাকো না আমার সাথে। আমি বলতাম আমি খুব একা, আমার সাথে থাকো একটু সময়। কেউ শুনতে চাইতো না, কেউ শুনতে চাইতো না। আমি ভালোবাসায় আর একটু স্থায়িত্ব খুঁজেছিলাম মাত্র। কিরকম? আমি যাদের সাথে যৌন মিলনে লিপ্ত হয়েছি তাদের সবাইকে যে খুন করেছে এমনটা নয় অফিসার। যাদের সাথে আমি আর একটু সময় কাটাতে চেয়েছি অথচ তারা সময় দিতে চায়নি, আমি শুধু তাদেরকেই খুন করেছি, শুধু তাদেরকে। অবশ্য তারপর আমি তাদের মরদেহের সাথে ঘনিষ্ঠও হয়েছি, আবার তাদের দেহাংশ সংরক্ষণও করেছি, আমার কাছেই রেখেছি, আমি যেতে দিইনি তাদের। এসব শুনতে শুনতে প্যাট্রিকের রীতিমতো অস্বস্তি হচ্ছিল। কেসটা হাতে না এলেই ভালো হতো বোধহয়। কাকে জেরা করার ভার পড়েছে তার উপর? এ কে? পিশাচ না দৈত্য? কি হলো প্যাট? অবাক হচ্ছ? কই না তো। জানি 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 কি ভাবছো, আমি জানি। ভাবছো নিজের বউ সন্তান ফেলে একটা ডেভিলকে জেরা করার জন্য আমাকেই কেন পাঠানো হলো। হয়তো প্যাট। না, তেমনটা ঠিক নয়। বিদ্রুপের হাসি হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ল ডামার। আরে জানি 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 এত ফর্মাল হওয়ার দরকার নেই প্যাট। তবে কি জানো তো, তুমি না মানে শুধু আমার দোষটাই দেখছো, বাকিদেরটা দেখছো না। যে টাকার লোভে যারা আমার কাছে আসছিল রোজ, তাদের দোষ নেই প্যাট, নেই তাদের দোষ। ব্যাংকেটে, স্কুলে যে টিচার আমাকে ধুকপুক ধুকপুক
বুক করা হৃৎপিণ্ডটা দেখালো প্রথমবার, তার দোষ নেই প্যাট। আর আর সিস্টেম সিস্টেম চাইলে আমাকে আরো আগেই তো আটকাতে পারতো প্যাট। ফার্স্ট ভিকটিমের বডি নিয়ে আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম, পুলিশ আমাকে আটকালেও কেন গাড়ির ভেতরে থাকা ব্যাগ চেক করলো না বলো তো? সেই পুলিশের কোনো দোষ নেই? তাদের কোনো দোষ নেই? হ্যাঁ, a bunch of bloody morons. চুপ করে সবটা শুনছিল প্যাট্রিক। ডামার নিজেই যখন সবটা বলতে শুরু করেছে, তখন খামোকা তাকে বাধা সৃষ্টি করাটা মূর্খামি। ডামার এগিয়ে এসে চেয়ারে বসে ফের একটা সিগারেট ধরালো। তারপর ধোঁয়া ছেড়ে বলল, অবশ্য আমি যে শুধু ওহায়োর পুলিশকে বোকা বানিয়েছি তা নয়, মিলওয়াকির পুলিশকেও তো বোকা বানিয়েছি আমি। সবাইকে বোকা বানালো, গ্র্যানিকে অবশ্য আমি বোকা বানাতে পারিনি। না মানে গ্র্যানি সন্দেহ শুরু করলো, তারপর একদিন আমাকে তাড়িয়েও দিল গ্র্যানি। গ্র্যানি আমাকে সহ্য করতে পারবে না এমনটা আমি কোনোদিন ভাবিনি। গ্র্যানি একদিন আমাকে বাড়ি ছেড়ে দিতে বললো। আমি তারপর আর কি মিলওয়াকিতে একটা ঘর নিলাম একা থাকার জন্য। গ্র্যানির বাড়ি ছাড়ার পরেও ডামারের অপরাধ থেমে থাকেনি। 1988 সালের সেপ্টেম্বর মাস, মিলওয়াকি শহরেই একটা ছোট্ট ঘর নিল ডামার। একদিন টাকার প্রলোভন দেখিয়ে 13 বছরের নাবালককে নিয়ে তুলল তার ঘরে। ছবি তোলার নাম করে তার উপর যৌন নিগ্রহ শুরু করতেই সেই নাবালক ফিরে গিয়ে তার বাবা মাকে সবটা জানালো। বাবা মা থানায় অভিযোগ করলে ডামারকে গ্রেফতার করল পুলিশ। এই সময় তার পাশে এসে দাঁড়ালো বাবা লায়নেল ডামার। ছেলেকে বাঁচাতে তিনি একটা উকিলের ব্যবস্থা করে দিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। নাবালককে যৌন নিগ্রহের মামলায় দোষী সাব্যস্ত হল ডামার। তাকে 1 বছরের সাজা দিল আদালত। আদালত জানালো সাজা চলাকালীন ডামারকে রাতে থাকতে হবে জেলের ডরমিটরিতে। অবশ্য দিনের বেলা সে কাজে যোগ দিতে পারবে। এই সময় চিঠি লিখে প্রশাসনের কাছে ডামারের বাবা অনুরোধ জানালো ডামারের মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হোক, কিন্তু সেই অনুরোধকে কখনোই মান্যতা দেওয়া হয়নি। উল্টে 2 মাস আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হলো তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ডামারের ঠিকানা হল অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের 213 নম্বর ঘর, যে ঘর পরবর্তীকালে হয়ে উঠেছিল মিলওয়াকির কসাইখানা। অক্সফোর্ড অ্যাপার্টমেন্টে জীবনটা ধীরে ধীরে একঘেয়ে হয়ে উঠেছিল। ক্রমশ বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল জেফরি ডামার। দিনের আলোতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ। কেউ কাজে বেরোচ্ছে, কেউ ফিরছে। করিডোরে হালকা পায়ের শব্দ, দরজা খোলা বন্ধের ক্ষণিক আওয়াজ। এত কোলাহলের মাঝেও আবাসিকরা কেমন যেন নির্লিপ্ত। স্বাভাবিকতার ভেতরেও ছিল একটা দূরত্ব। মানুষজন প্রয়োজনের বাইরে কেউ কারো সাথে কোনো কথা বলতো না। আর রাত নামলেই পরিবেশ বদলে যেত। করিডোরে আলো কমে আসতো, শব্দ প্রায় থেমে যেত। চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে আসতো যেন সময়ের গতি থেমে গিয়েছে। অ্যাপার্টমেন্টের ভেতরে বাতাস ভারী হয়ে উঠত। বন্ধ ঘর, অল্প আলো আর দীর্ঘ নীরবতা মিলিয়ে একটা চাপা অস্বস্তির পরিবেশ ছিল ভেতরে। বাইরে থেকে কিছুই চোখে পড়ার মতো ছিল না, কিন্তু ভেতরের আবহে যেন এক ধরনের অদৃশ্য অন্ধকার। কোনো চিৎকার বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যেত না অ্যাপার্টমেন্টের ভেতরে।
আশপাশের মানুষ তখনও বুঝতে পারেনি এই নিস্তব্ধতার আড়ালেই ডামারের বুকে জমছে নৃশংসতার বারুদ। অক্সফোর্ড অ্যাপার্টমেন্টটা গে বার থেকে খুব কাছেই, ফলে ভিকটিম খুঁজতে ডামারকে খুব একটা দূরে যেতে হতো না। 1990 সালের মে মাসের শেষের দিক রেমন্ড রিকি বিক্স ওরফে স্মিথ নামের এক তরুণ কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে একটি স্থানীয় পানশালার বাইরে আলাপ জমালো জেফরি ডামার। ডামার নানা কথাবার্তার পর টাকার প্রলোভন এবং পানীয়র অজুহাতে তাকে নিজের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। স্মিথ পেশায় একজন পুরুষ যৌনকর্মী, তাই টাকার লোভে ডামারের অ্যাপার্টমেন্টে যেতে সে সহজেই রাজি হয়ে গেল। নিজের অ্যাপার্টমেন্টে যাওয়ার পর স্মিথকে ড্রিঙ্ক অফার করল ডামার। ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে সেই পানীয়ই স্মিথকে দিল ডামার। ড্রিঙ্ক পান করার কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে গেল স্মিথ, আর ডামার স্মিথের বেহুশ দেহের সাথে যৌন কর্মে লিপ্ত হল। কিন্তু স্মিথের যখন হুঁশ ফিরবে ফিরবে করছে, তখনই ডামার ভয় পেয়ে গেল। যদি স্মিথ পালিয়ে যায়, যদি সে বাইরে গিয়ে সবটা ফাঁস করে দেয়। আমি কোথায়? এই তো আমার কাছে। ডোন্ট ইউ ফিল সেফ ইন মাই আর্মস স্মিথ? আমি বাড়ি যাব। এটাও তো তোমার বাড়ি স্মিথ, থেকে যেতে পারো না এখানে? আমাকে ছেড়ে দাও প্লিজ। তা কি করে হয় শোনা? তোমার সুঠাম দেহটা যে আমার পছন্দ। বড্ড মায়া পড়ে গেছে। আর তোমার মুখটা, ওটাও যে ভালো লেগেছে আমার স্মিথ। ওটা আমি চাই, আমি ওটা চাই আমার কাছে ট্রফি হিসাবে রেখে দিতে। নেশায় আচ্ছন্ন স্মিথ নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, আর ঠিক তখনই তাকে চেপে ধরল ডামার। একটা তার দিয়ে স্মিথের গলায় পেঁচিয়ে মারল এক টান। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল স্মিথ। স্মিথের বুকের ওপর মাথা রেখে ডামার তার হৃৎস্পন্দন শোনার চেষ্টা করল, কিন্তু সেটা ইতিমধ্যেই থেমে গেছে। হৃৎস্পন্দন থেমে গেছে জেনে ডামার মাথা উঁচু করে একবার স্মিথের মুখের দিকে তাকালো। তারপর কাঁদো কাঁদো সুরে বলল, স্মিথ, স্মিথ, বিশ্বাস করো স্মিথ, আমি তোমাকে মারতে চাইনি। আমি তোমাকে মারতে চাইনি। আমি জানতাম আমি তোমাকে পাবো না, কিন্তু তোমার দেহটাকে ছাড়তে ইচ্ছে করছিল না স্মিথ। তুমি পারলে আমায় ক্ষমা করো। I'm sorry. স্মিথের প্রাণহীন দেহের সাথেই সারা রাত কাটালো ডামার। পরের দিন স্মিথের মাথাটা কেটে সেটা ফ্রিজারে রেখে দিল। বাকি দেহাংশ কয়েকদিনের জন্য সংরক্ষণের চেষ্টা করল বটে, কিন্তু দ্রুত পচন ধরায় দেহাংশ খণ্ড খণ্ড করে কেটে অ্যাসিডে চুবিয়ে গলিয়ে ফেলল ডামার। যত সময় গড়াতে লাগলো, ততই জেফরি ডামারের অবসেশন চরমে পৌঁছল। ক্রমে সে আরো নৃশংস হয়ে উঠল। 1990 সালের 14 জুন এডওয়ার্ড স্মিথের সঙ্গে আলাপ জমিয়ে তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গেল ডামার। একই কায়দায় তাকেও খুন করল সে। এডওয়ার্ড স্মিথকে খুন করার পর তার দেহ সরিয়ে ফেলার ব্যবস্থা করল, আর ট্রফি হিসেবে
নিজের অ্যাপার্টমেন্টে রেখে দিল তার দেহাংশ। এরই মধ্যে অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী সন্দেহ করল অ্যাপার্টমেন্টে কি যেন দুর্গন্ধ ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। 213 নম্বর ঘর থেকেই যে এই দুর্গন্ধটা আসছে সেটা আরও কয়েকজন প্রতিবেশী বুঝতে পারল। তাদের মধ্যে এক প্রতিবেশী এ নিয়ে অভিযোগও জানালো, কিন্তু ডাহমার বলল ফিশ ট্যাঙ্ক থেকে গন্ধটা আসছে। তাড়াতাড়ি পরিষ্কার করার প্রতিশ্রুতিও দিল ডামার। কয়েকজন প্রতিবেশীর অভিযোগে ডামার দমে যাবে এমনটা নয়, তাই আবার তার পরবর্তী শিকারের খোঁজে বেরিয়ে পড়ল সে। 1990 সালের 2রা সেপ্টেম্বর আর্নেস্ট মার্কেজ মিলারের সঙ্গে আলাপ জমালো ডামার। একই কায়দায় ডামার বন্ধুত্ব ও সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে মিলারকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। তারপর পানীয়ের সঙ্গে ড্রাগ মিশিয়ে মিলারকে নেশাগ্রস্ত করে তাকে খুন করল। মিলার নিখোঁজ হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু তার খোঁজ কেউ করতে পারেনি। পরবর্তী শিকার খুঁজতে এবার আর সময় নিল না জেফরি ডামার। 1990 সালের 24শে সেপ্টেম্বর ডেভিড কর্টনি থমাস নামে একটি লোকের সঙ্গে আলাপ জমিয়ে ডামার তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। তারপর সেই রাতেই থমাসকে খুন করল ডামার। ডামারের গ্রেফতারের পর পুলিশ তাদের সকলের দেহের কোনো না কোনো দেহাংশ উদ্ধার করেছিল অক্সফোর্ড অ্যাপার্টমেন্টের 213 নম্বর ঘর থেকে। সময় যত গড়াতে লাগল ততই ডামারের মধ্যে যৌনতা নিয়ে বাড়ল বিকৃতি। আরো পরীক্ষা নিরীক্ষার জন্য তৈরি হলো আগ্রহ। 1991 সালের মে মাসের 27 তারিখ সন্ধে 6টার কিছু পর অক্সফোর্ড অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো এক এশীয় কিশোর। নাম কোনেরাক সিনথাসোমফোন। অল্প আলোয় ঢাকা মেলওয়াকির নর্থ 27 স্ট্রিট ধরে টলমল পায়ে এগোচ্ছিল বছর 14 কিশোর। তার চোখে আতঙ্ক। ছেলেটির শরীরে কেবলমাত্র একটি অন্তর্বাস। ঠিক বুঝে উঠতে পারছে না কোন দিকে গেলে সে প্রাণে বাঁচবে। ছেলেটিকে দেখে উল্টো দিক থেকে আসা এক মধ্যবয়সী মহিলার সন্দেহ হল। মহিলা দাঁড়িয়ে গেলেন। Hey, you okay? ছেলেটি কোনো উত্তর না দিয়ে ধীর গতিতে এগিয়ে চলল। মহিলা তার দিকে এগিয়ে গেল। সামনে দাঁড়াতেই ছেলেটি থেমে গেল। অবাক দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়ে রইল সে। মহিলা দেরি না করে সেলফোন বের করে নাম্বার ডায়াল করলেন। হ্যালো, 911? আধ ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে হাজির হয়ে গেল পুলিশ। ততক্ষণে কোনেরাককে ঘিরে বেশ কয়েকজন জড়ো হয়েছে। এক পুলিশ কর্মী এগিয়ে গিয়ে ছেলেটির মুখ খোলার চেষ্টা করল। ছেলেটি কিছু বলার চেষ্টা করল, কথা জড়িয়ে যাচ্ছিল, তাই পুলিশ কিছুই বুঝতে পারল না। ঠিক সেই সময়ে বিয়ার কিনে ফিরছিল জেফরি ডামার। রাস্তায় জটলা দেখে থমকে দাঁড়ালো। তারপর সেই ভিড়ের দিকে এগিয়ে গেল সে। এই অফিসার, হি ইজ উইথ মি। পুলিশ কর্মী এগিয়ে এসে ডামারের মুখোমুখি দাঁড়ালো। তারপর জিজ্ঞেস করলো, আপনি কে? আমি আমি জেফরি ডামার। এই যে এই পাশেই থাকি। ও আমার বন্ধু। আসলে একটু বেশি খেয়ে ফেলেছিল, আমি ওকে নিয়ে যেতে চাই। যে মহিলাটি 911-এ কল করেছিলেন তিনি ডামারের প্রস্তাবে সায় দিলেন না। না না, এইভাবে কারো ভরসায়, তাছাড়া ওকে দেখেই মনে হচ্ছে ও মাইনর। প্লিজ অফিসার, টেক হিম টু দি হসপিটাল। আরে দাঁড়ান। পুলিশ অফিসার তখনও কোনেরাকের মুখ খোলানোর চেষ্টা করছিলেন, কিন্তু সে কিছুই বলতে পারল না। সেই পুলিশ অফিসার বলে উঠল, আরে এ তো কিছুই বলতে পারছে না, একটু বেশি খেয়ে ফেলেছে। অফিসার বলল, আপনাকে কিভাবে বিশ্বাস করব? আর তাছাড়াও ওকে দেখে তো মনে হচ্ছে ও নাবালক। আরে দেখে কি সব কিছু বোঝা যায় অফিসার? হি ইজ 19। আমরা কয়েক মাস হলো সম্পর্কে আছি। চলুন না আমার অ্যাপার্টমেন্টে, গেলেই সবটা বুঝতে পারবেন আপনি।
পুলিশ কনেরাক সিন্থাসম্ফনকে সঙ্গে নিয়ে ডামারের ফ্ল্যাটে গেল। ডামার দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখালো পুলিশ অফিসারকে। পুলিশ বিশ্বাস করে নিল যে কিশোর সত্যি ডামারের বন্ধু। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার যাব। দরকার হলে কল করবেন কিন্তু। শিওর। পুলিশ চলে গেলে ধরাম করে দরজা বন্ধ করে দিল ডামার। তারপর কনেরাকে বেডরুমে নিয়ে গেল। কনেরাকের শরীরে কোনো শক্তি নেই, হাঁটু গেড়ে বসে পড়ল সে। ডামার একটা ড্রিল মেশিন নিয়ে এলো, সঙ্গে অ্যাসিড। ড্রিল মেশিনটা সর্বশক্তি দিয়ে ঢুকিয়ে দিল ডামার। রক্ত ছিটকে এসে ডামারের মুখে লাগলো। যন্ত্রণা যে মালুম হবে সেই সেন্সও ছিল না কনেরাকের। এরপর ডামার ড্রিল করা ছিদ্রটা দিয়ে কনেরাকের মাথায় অ্যাসিড ইনজেক্ট করলো। কিছুক্ষণের মধ্যেই কনেরাক মেঝে লুটিয়ে পড়ল। শুরু হলো খিঁচুনি। ক্রমে নিস্তেজ হয়ে পড়ল বছর 14 কিশোর। একটু বাদেই প্রাণ হারালো কনেরাক সিন্থাসম্ফন। ডামারের স্বীকারোক্তি যত শুনছিল ততই অবাক হচ্ছিল ডিটেকটিভ প্যাট্রিক কেনেডি। মানুষ এতটা নৃশংস হতে পারে? একটা 14 বছরের নাবালককে কিভাবে একটা মানুষ এইভাবে খুন করতে পারে? ধাতস্থ হতে কিছুটা সময় নিল প্যাট্রিক। তারপর জিজ্ঞেস করল, এইভাবে একটা বাচ্চাকে মেরে ফেললে খারাপ লাগলো না? আমি তো মারতে চাইনি অফিসার, আমি তো দেখতে চেয়েছিলাম। কি দেখতে চেয়েছিলে? লাইফ সেক্স জম্বি। মানে? দেখুন অফিসার, ডার্ক ফ্যান্টাসি কাকে কোথায় কখন নিয়ে যাবে কেউ কি বলতে পারে? আমি জীবিত সেক্স জম্বি বানাতে চেয়েছিলাম, ব্যাস। মানে যার সাথে আমি ইচ্ছে মতো ঘনিষ্ঠ হব, তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করব আমি 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 কিন্তু সে বাধা দিতে পারবে না। মানুষ কতটা পৈশাচিক হলে এই কাজ করতে পারে সেটাই ভাবছিল প্যাট্রিক। মনে মনে সে ঠিক করে ফেলেছিল এই পিশাচকে যে করেই হোক গারদে পুড়তে হবে। যা বললে সেটা কোর্টে স্বীকার করবে নিশ্চয়ই। কি কথা এটা? কেন করব না? কেন, নিশ্চয়ই করব, অবশ্যই করব। কিন্তু অফিসার, কোর্ট কি আমাকে সাজা দিতে পারবে? অবাক হয়ে প্যাট্রিক জিজ্ঞেস করল, কেন? সাজা কেন দিতে পারবে না? না মানে, তাহলে তো সবার আগে প্রমাণ করতে হবে আমি লিগালি সেন নাকি ইনসেন। ডামারের এই কথায় প্যাট্রিকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি প্যাট, অবাক হচ্ছ? আরে বাবা, প্রথম প্রথম আমিও অবাক হয়েছিলাম। এক একটা দিন এক এক রকমের ইচ্ছে জেগেছে, অ্যাজ দ্য সে ডার্ক ডিজায়ার। চেয়ার ছেড়ে উঠে এবার ডামার প্যাট্রিকের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর ঠান্ডা গলায় বলল, আচ্ছা প্যাট, কখনো রোল প্লে করেছ? মানে কারোর ওপর জবরদস্তি করেছ? এইসব না করলে জীবনটাই বৃথা। ওয়েল, আচ্ছা প্যাট, তোমার কিসের মাংস খেতে ভালো লাগে প্যাট? হ্যাঁ? আরে বাবা, মাংস। উফ, মানে কিসের মাংস তোমার পছন্দ? বিফ, চিকেন, পোর্ক, সবই, মানে সব মাংসই আমার পছন্দ। প্যাট্রিকের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে ডামার বলল, আর মানুষের মাংস হ্যাঁ খেয়েছো কখনো? হার্ট বা লিভার চেখে দেখেছো কখনো? কিংবা হাত বা উরুর মাংস পেশি দেখেছো? ডামারের এই কথায় প্যাট্রিকের কপালে এবার ঘাম জমতে শুরু করলো। ডামারের গরম নিঃশ্বাসে প্যাট্রিকের সারা শরীর যেন অসাড় হয়ে উঠছে। ডামার যোগ করল, আমি খেয়েছি প্যাট।
আমি খেয়েছি মানুষের হার্ট, লিভার, জেনিটাল, সব খেয়েছি, প্যাট সব। আচ্ছা এবার বলো দেখি, আমি জেফরি ডামার, আমি সেন নাকি আমি ইনসেন? প্যাট। একবার বুঝে নেওয়া যাক কোর্ট কেসের ক্ষেত্রে স্যানিটি আর ইনস্যানিটির মারপ্যাচ। যখন কোনো অপরাধীর ক্ষেত্রে আদালত সিদ্ধান্তে আসে যে অপরাধী মানসিকভাবে অসুস্থ ছিল, অর্থাৎ সে লিগালি ইনসেন, তার মানে হলো অপরাধ করার সময় ওই অপরাধী নিজের কাজের প্রকৃতি বুঝতে পারেনি। অর্থাৎ অপরাধ করার সময় তার কোনো ধারণাই ছিল না যে কোন কাজটা ভুল আর কোনটা ঠিক। অবশ্য এক্ষেত্রে আসামি পক্ষকেই প্রমাণ করতে হয় যে অপরাধের সময় আসামি গুরুতর মানসিক রোগে ভুগছিল। যদি আসামি দোষী সাব্যস্ত হয় অথচ তাকে মানসিক অসুস্থ হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আসামি দোষী সাব্যস্ত হলেও প্রথমে তার জন্য মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অবস্থা স্থিতিশীল হলে বাকি সাজা কারাগারেই ভোগ করতে হয়। আবার তাকে সুস্থ করে বাড়িও পাঠিয়ে দেওয়া হতে পারে। এই অজুহাতে ডামার কারাগারের বাইরে থাকার সুযোগ নিয়ে নেবে না তো? এই প্রশ্নই ভাবিয়ে তুলল প্যাট্রিক কেনেডিকে। 6 সপ্তাহ ধরে লাগাতার জেরা আর তদন্ত শেষে ডামারের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে ফেলল কেনেডি। আর তারপর শুরু হলো বিচার প্রক্রিয়ার তোড়জোড়। 1992 সালের 5ই জানুয়ারি জেফরি ডামারের মামলা উঠল কাউন্টি সার্কিট কোর্টে। শুরু হলো বিচার প্রক্রিয়া। প্রসিকিউশন আদালতের সামনে পেশ করল মাথার খুলি, ব্যাগে লুকোনো হাড়ের অংশ, ডামারের নোটবুক এবং স্বীকারোক্তি। আদালতে নিজের দোষ কবুলও করে নিল ডামার। সাক্ষ্য দেওয়ার জন্য উইটনেস বক্সে ডাক পড়ল ডিটেকটিভ কেনেডিরও। কোর্টে দাঁড়িয়ে সবকিছু ব্যাখ্যা করল সে। কিন্তু ডিফেন্স অ্যাটর্নি যখন জেফরি ডামারের মানসিক অবস্থার কথা তুলে ধরল, তখনই চলে এলো স্যানিটি আর ইনস্যানিটির প্রশ্ন। ডামারের দিকে ইশারা করে ডিফেন্স অ্যাটর্নি বললেন, ইওর অনার, এই মানুষটি মানসিকভাবে অসুস্থ। তার ভেতরের তাড়নাগুলো সে নিজে বেছে নেয়নি, তার মস্তিষ্ক তাকে নিয়ন্ত্রণ করেছে। জুরি সদস্যরা জেফরি ডামারের দিকে তাকালেন। ডামার চুপচাপ বসেছিল, চোখ নামিয়ে, মুখে কোনো আবেগ নেই। প্যারাফিলিয়া, নেক্রোফিলিয়া, কম্পালসিভ ফ্যান্টাসি সহ ডিফেন্ডেন্টের নানান মানসিক অসুস্থতা রয়েছে। His urges were uncontrollable. সে যা অপরাধ করেছে সেটার পেছনে রয়েছে মানসিক অসুস্থতা, এমন মানসিক অবস্থা যা তাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে সে যেটা করছে সেটা আদৌ ঠিক না ভুল। In short, he couldn't stop himself. আশা করি জুরি সেগুলো মাথায় রেখেই সিদ্ধান্তে উপনীত হবেন। ডিফেন্ডেন্ট অপরাধী, এটা ঠিক, but he is legally insane, and that's why he should be sent to a mental asylum instead of jail. That's all, Your Honor. ডিফেন্স অ্যাটর্নির সওয়াল শেষে উঠে দাঁড়ালেন সরকারি কৌঁসুলি। তিনি শুরু করলেন, ইয়োর অনার, আমি ডিফেন্স অ্যাটর্নির সাথে একমত যে ডিফেন্ডেন্ট মানসিকভাবে অসুস্থ, বাট দ্যাটস নট দ্য সেম অ্যাজ লিগালি ইনসেন। বিচারক নড়ে চড়ে বসলেন। জুরির সদস্যরা সরকারি কৌঁসুলির সওয়ালের প্রতি আরও মনোযোগী হলেন। ডিফেন্ডেন্ট জানতেন তিনি কি করছেন, এটা যে ভুল সেটাও তিনি ভালো করেই জানতেন। তিনি মোটেই ঝোঁকের মাথায় নয়, বরং ঠান্ডা মাথায় একের পর এক খুন করে গিয়েছেন, তাও আবার পরিকল্পনা মাফিক। ডিফেন্স অ্যাটর্নি বলছেন ডিফেন্ডেন্ট লিগালি ইনসেন, তাই তাহলে প্রতিটা খুনের পর কিভাবে প্রমাণ লুকোনোর চেষ্টা করলেন? At least on 2 occasions he lied to the police to avoid being caught.
সব মেনে নিলেও গ্রেপ্তারের রাতে যেটা করলেন সেটাতে জলের মতো পরিষ্কার ডিফেন্ডেন্ট ওয়াজ লিগালি সেন। যদি সেটা না হয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে ভেবে পালাতে গেলেন কেন? নাও দ্য কি লিগাল কোয়েশ্চন দ্য জুরি উইল হ্যাভ টু আনসার: ডিড Dahmer know his actions were wrong at the time he committed them? And the answer lies in the evidence and confession the prosecution has already submitted to the court. That will be all, Your Honor. জেফরি ডামার যে একের পর এক ভিকটিমকে তার বাড়িতে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে সে বিষয়ে কোর্ট বা জুরির কাছে কোনো সংশয় ছিল না। কিন্তু শেষমেশ রায় কি হবে তা সবটা নির্ভর করছিল একটা বিষয়ের উপর: ওয়াজ ডামার লিগালি সেন অর ইনসেন? এই প্রশ্নের উত্তর পেতে জুরি সদস্যরা আলোচনায় বসলেন। ঘন্টার পর ঘন্টা ধরে চলল চুলচেরা বিশ্লেষণ। প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে কাটা ছেঁড়ার পর জুরি এই সিদ্ধান্তে পৌঁছল ডামার গোপনে তার ভিকটিমদের বাড়িতে নিয়ে গিয়ে তুলেছিল, তারপর তাদের নেশাগ্রস্ত করিয়ে খুন করেছিল। শুধু তাই নয়, তথ্য প্রমাণ লোপাট করতে ভিকটিমদের নৃশংসভাবে খুন করে তাদের দেহ খণ্ড খণ্ড করে কেটে অ্যাসিডে গলানোর ব্যবস্থা করেছিল। আবার ট্রফি হিসেবে ভিকটিমদের কারো কারো দেহাংশ সংরক্ষিত করে রেখেছিল ডামার। যদি সে লিগালি ইনসেনই হতো তাহলে তার মাথায় কি ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাট করার চিন্তা আসতো? তার উপর অন্তত 2 দফায় পুলিশকে মিথ্যে বলে সবকিছু গোপন করেছে সে। এর থেকেই স্পষ্ট যে কাজ ডামার করেছে সে বিষয়ে সে যথেষ্ট ওয়াকিবহাল ছিল। পরিকল্পনা করেই অপরাধ সংগঠিত করেছে ডামার। জুরি এই সিদ্ধান্তে পৌঁছল ডামার ভালো করেই জানত কিভাবে পুলিশের চোখে ধুলো দিতে হবে। ডামার মানসিকভাবে বিকৃত ঠিকই, কিন্তু তাকে কোনোভাবেই লিগালি ইনসেন বলা যায় না। যদি ডামার মনে করত যে সে যাদের খুন করছে তারা বাস্তবের মানুষ নয়, যদি সে মনে করত সে যা কাজ করছে সেটা ঈশ্বরের ইচ্ছায় করছে, তাহলে তাকে লিগালি ইনসেন হিসেবে ধরা যেতে পারত। তাই ডামারকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। বিচার বিশ্লেষণ শেষে জেফরি ডামারকে দোষী সাব্যস্ত করল জুরি। 1992 সালের 15 ফেব্রুয়ারি 15টিরও বেশি হত্যার দায়ে জেফরি ডামারকে দোষী সাব্যস্ত করল কোর্ট। 900রও বেশি বছরের কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। প্রথমে জেফরি ডামারকে মিলওয়াকি কাউন্টি জেলে রাখা হয়। পরবর্তীতে উইসকনসিন অঙ্গরাজ্যের পোর্টেজ শহরের কলম্বিয়া কারেকশনাল ইনস্টিটিউশনে স্থানান্তরিত করা হয় তাকে। উঁচু দেওয়াল, কাঁটাতারের বেড়া আর কঠোর নিরাপত্তায় এই কারাগারে একঘেয়ে নিয়ম অনুসরণ করে ডামারের দিন কাটছিল। কিন্তু 1993 সালের শেষের দিক থেকে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্রমে ধর্ম নিয়ে তার আগ্রহ বাড়ল। কারাগারের লাইব্রেরি থেকে নিয়মিত বাইবেল সংগ্রহ করে পড়তে শুরু করল ডামার। দীর্ঘ সময় পড়াশোনার পাশাপাশি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ দেখা দিল তার মধ্যে। এরপরই ডামার দীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিল। ব্যাপটিজমের জন্য স্থানীয় চার্চ অফ ক্রাইস্টের ধর্মযাজক রয় র্যাটক্লিফের কাছে সেই মর্মে অনুরোধ জানালো চিঠি লিখে। ডামার ভেবেছিল তার অনুরোধে সাড়া দেবেন না রয় র্যাটক্লিফ, কিন্তু ডামারকে অবাক করে দিয়ে কারাগারে এসে হাজির হলেন র্যাটক্লিফ। সাক্ষাৎ করলেন ডামারের সঙ্গে। র্যাটক্লিফের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করল ডামার। তাদের আলোচনায় উঠে এলো পাপ, অনুতাপ ও ক্ষমার প্রসঙ্গ। ডামার র্যাটক্লিফের কাছে বারবার জানতে চাইল তার মতো একজন মানুষকে কি সত্যি কখনো ক্ষমা করা সম্ভব? র্যাটক্লিফ ডামারকে খ্রিস্টীয় মতবাদ অনুযায়ী অনুতাপ এবং বিশ্বাসের কথা বোঝালেন। জিসাস কেম টু সেভ দ্য সিনার্স, মাই চাইল্ড। তাহলে তুমি কেন ক্ষমা পাবে না? 1993 সালের 10 মে নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত প্রার্থনার মধ্যে দিয়ে
ধর্মযাজক রয় র্যাটক্লিফ জেফরি ডামারকে আনুষ্ঠানিকভাবে ব্যাপটাইজ করলেন। এরপর ডামার কারাগারে থাকাকালীনই নিয়মিত বাইবেল পড়া শুরু করল, ধর্মীয় আলোচনায় অংশ নিতে শুরু করল। আর এভাবেই চলতে থাকলো তার জীবন। 1994 সালের 28 নভেম্বর কারাগারের ভিতরে আরেক বন্দির হামলায় দুজনের মৃত্যু হয়। একজনের নাম জেস অ্যান্ডারসন আর অপরজন জেফরি ডামার। প্যাট্রিক কেনেডির কাছে খবর পৌঁছল, জেলেই অন্য বন্দির হাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে জেফরি ডামার। সে এই খবরে খুশি হবে নাকি দুঃখ পাবে ঠিক বুঝে উঠতে পারছিল না। কেনেডি বুঝতে পারছিল জেফরি ডামার আর নেই, তবে তার অপরাধের ইতিহাস, হত্যালীলা চিরকাল মনে থেকে যাবে শুকিয়ে যাওয়া ক্ষতচিহ্ন হিসেবে। আর সেই সঙ্গে মনে গেঁথে থাকবে বেশ কয়েকটা প্রশ্ন। মানুষের অন্তরের অন্ধকারের গভীরতা কি আদৌ মাপা সম্ভব? জেফরি ডামার যা করেছে তার ব্যাখ্যা করা আদৌ কি সম্ভব? এমনকি ডামার যে ব্যাখ্যা দিয়েছে তার মনস্তত্ত্ব সম্পর্কে, সেই ব্যাখ্যাও কি আদৌ যুক্তিগ্রাহ্য? আজকের কাহিনী তা নিয়ে। ভালো থাকবেন। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা।